দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আগের দিন ইতিহাসের ধারণা বিষয়টি পড়েছি বা ওই প্রথম অধ্যায়টা আমরা পড়েছি। সেখানে দুটো ছোট ছোট জিনিস আমাদের মিস হয়ে গেছে, সেই দুটো দিয়েই আমরা ক্লাসটা শুরু করছি। দ্বিতীয় ক্লাস আমরা ইতিহাস কি জেনেছি, যে পুরনো দিনের কথা। এই পুরনো দিনের কথা জানতে গেলে এই পুরনো দিনের গল্পটিকে চারটে প্রশ্ন আমরা করতে পারি। এটা কবেকার গল্প, গল্পটা কেন হয়েছে এবং কিভাবে হয়েছে এবং কোথায় হয়েছে। এই চারটি বিষয়, কবে, কেন, কিভাবে এবং কোথায়, এই দিয়েই ইতিহাসের গল্প শুরু হয়। তাহলে আমরা আরেকবার বিষয়টা রিপিট করে নিচ্ছি, যে চারটি প্রশ্ন দিয়ে আমরা একটি গল্পকে জানতে চাইবো বা ইতিহাসের গল্প শুরু হবে যে চারটি প্রশ্ন দিয়ে, সেটি হলো কবে, কেন, কিভাবে এবং কোথায়। আরেকটা বিষয় যেটা হলো যুগ। যুগ বলতে যেটা বোঝায়, মোটামুটিভাবে অনেক লম্বা একটা সময় বোঝাতে যুগ বলা হয়। আবার ধরো হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল, সেই লম্বা সময়কে বোঝাতে তুষার যুগও বলা হয়। এক সময়ে মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা এইসব ধাতুর ব্যবহার শিখল, সেই সময়টাকে বোঝাতে ধাতুর যুগ বলা হয়। কিন্তু ধাতুর যুগের মধ্যেও আবার ভাগ আছে। যে সময় মানুষ তামা ব্যবহার করতো সেটাকে তামা যুগ বা তাম্র যুগ বলা হয়। তারপরে যখন লোহার ব্যবহার শিখলো তখন সেটাকে লৌহযুগ বলা হলো। তাহলে এই দুটো ছোট ছোট বিষয় আগের দিন আমাদের মিস হয়ে গেছিলো, তাই আমরা এটা এই ক্লাসে দিয়ে দ্বিতীয় ক্লাসটা শুরু করছি। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। আমাদের দ্বিতীয় অধ্যায়, যার নাম ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। আদিম বলতেই আমরা বুঝি কি, যেটা প্রাচীন বা পুরনো, সেই সময় বা আগেকার মানুষের কথা। মানুষ যখন গুহাতে থাকতো, বনে জঙ্গলে থাকতো, গাছের ফল কুড়িয়ে খেত, আস্তে আস্তে যে মানুষের পরিবর্তন হয়েছে ধীরে ধীরে, তারই ইতিহাস আমরা এই ক্লাসে পড়ব। একটা ছোট্ট গল্প দিয়ে এখানে ক্লাসটা শুরু হয়েছে। যে আমরা তো সবাই কম বেশি অনেকেই চিড়িয়াখানা দেখেছি, সেখানে গিয়ে আমরা দেখেছি শিম্পাঞ্জির কথা। শিম্পাঞ্জি খানিকটা মানুষেরই মতো দেখতে তোমারও মনে হতে পারে, আর সেটা ঠিক অবশ্য। এবার সেইখান থেকেই আস্তে আস্তে আমরা এই পুরো অধ্যায়টিতে আলোচনা করব। এই শিম্পাঞ্জি পরবর্তীকালে আমরা এখান থেকেই পরিবর্তন হয়ে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে 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 লক্ষ লক্ষ বছর ধরে এই আধুনিক মানুষে এসেছে। যেরকম আমরা একটু রিডিং পড়লে বুঝতে পারবে, আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনই জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। গাছে গাছে ছিল নানা রকমের অনেক পাখি আর বানর। সেখানেই এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, তাদের এপ বলা হতো। আর পরবর্তীকালে এই এপ থেকেই আস্তে আস্তে ইভলিউশন বা তোমার আস্তে আস্তে পরিবর্তনের মাধ্যমেই এই উন্নততর মানুষের আবির্ভাব। এবার আমরা আস্তে আস্তে এই আদিম মানুষের ভাগ পাবো, যে চারটা ভাগ: অস্ট্রেলোপিথেকাস, তারপর তোমার এই চারটি অস্ট্রেলোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস আর হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। এবার আমরা এই চারটা নিয়ে একটু ছোট ছোট আলোচনা করব। এখানে যে চারটা করে প্রত্যেকটার বৈশিষ্ট্য রয়েছে সেটা খুব সুন্দর করে তোমরা পড়ে নেবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। এই যে বললাম শিম্পাঞ্জির পর এপ থেকে আর বছরের পর বছর ধরে পরিবর্তন হতে হতে মানুষ আজ আধুনিক মানুষে এসে পরিণত হয়েছে। এই দেখো অস্ট্রেলোপিথেকাস এপ থেকে প্রথম মানুষ কত বছর আগে? 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এদের বৈশিষ্ট্যগুলো কি কি? এরা দু পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত, শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত, এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত এবং পাথর ছুঁড়তে চেষ্টা করতো। তাহলে এদের চারটে বৈশিষ্ট্য কি কি? 40 থেকে 30 লক্ষ বছর আগে, দু পায়ে কোনো রকমে দাঁড়াতে পারছে, এরা ফলমূল দাঁতে ভেঙে খাবার চেষ্টা করছে এবং পাথর ছুঁড়বার চেষ্টা করছে। এটা হয়ে গেল অস্ট্রেলোপিথেকাস। তারপরে এবার আছে হোমো হাবিলিস,
বা দক্ষ মানুষ। এরপর আরেকটু মানুষ দক্ষ হলো। কীরকম দক্ষ হলো সেটা আমরা পড়বো। এবার সময়কালটা দেখো, ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে এরা দল বেঁধে থাকতে শুরু করলো। সেই আমরা আগে দেখেছি মানুষ একজন একা একা ঘুরে বেরোচ্ছে, তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি এইসব দেখে সে গুহাতে যাওয়া শুরু করলো। সেরকম এরা দলবদ্ধভাবে থাকতে শুরু করলো। ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংসও খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে। তাহলে হোমো হ্যাবিলিস আরেকবার পড়ে নিই। এরা এপের পর একটু দক্ষ মানুষ। এরা ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে এরা দলবদ্ধ হয়ে থাকতো। এরা কাঁচা মাংসও খেত সম্ভবত, এবং এরা প্রথম পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এরপর আমরা চলে আসি হোমো ইরেক্টাসে, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। কত সময়? ২০ লক্ষ থেকে ৩,৫০,০০০ বছর আগের। এরা দুপায়ে ভর করে সোজা হয়ে হাঁটতে পারত, দলবদ্ধভাবে গুহায় থাকত। এরা শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখল। তাহলে হোমো ইরেক্টাসের কী কী? এরা শিকার করতে পারত, এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। যদি বলি তাহলে আগুনের ব্যবহার কারা প্রথম শিখেছিল, তাহলে তোমাকে বলতে হবে যে হোমো ইরেক্টাসরাই। হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এরপর চলে এসো হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। এরা আনুমানিক ২,৩০,০০০ বছর আগে এসেছিল বলে অনুমান করা হয়। এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুন ব্যবহার করত। দেখো, আগুনের ব্যবহার ওরা শিখলো, পরবর্তীকালে এরা আগুনের বিভিন্ন কাজে ব্যবহার করা শুরু করলো। মাংস পুড়িয়ে খেতে শুরু করলো। পশুর চামড়াও এরা পরতো। ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। তাহলে এই চারটে আমি আরেকবার ছোট্ট ছোট্ট করে বলে দিই। অস্ট্রেলোপিথেকাস এপ থেকে মানুষ, হোমো হাবিলিস দক্ষ মানুষ, তারপরে হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, আর হোমো সেপিয়েন্স বুদ্ধিমান মানুষ। প্রত্যেকের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। এবার আমরা পরের টপিকে যাচ্ছি। এবার দেখো, আমাদের যেটা ভালো করে বুঝতে হবে, এই প্রথম মানুষের হাতিয়ার কী ছিল? পাথর। এবার এই পাথর আবার আমরা আগে পড়ে এসেছি যে যুগ কী, এই ক্লাসেরই শুরুতে পড়েছি। যুগ একটা অনেক সময়কার, অনেকটা সময়কে এক কথায় যুগ বলা হয়। তাহলে এই পাথরের যুগ বলতে কি বুঝি? যে সময়কালে মানুষ পাথর দিয়ে তার অস্ত্রশস্ত্র বানিয়েছিল বা ব্যবহার করতো পাথরকে তার হাতিয়ার হিসেবে। এই রকম আমরা পাথরের যুগকে তিনটে ভাগে ভাগ করছি। কি? পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। আবার বলি, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ। তোমাদের সময়কালটা মনে না রাখলেও হবে, কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো। আর এরও যে তিনটে বৈশিষ্ট্য রয়েছে, সেই তিনটে বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় আসতেই পারে। বিশেষ করে মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগটি খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আরও প্রশ্ন আসে যে কোন সময় মানুষ, কোন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শুরু করেছিল, কোন পাথরের যুগে মানুষ স্থায়ী বসতি শুরু করেছিল। এইটা হচ্ছে ব্যাপার। এবার এইটাকে আমরা একটু বড় করে দেখব আর এর বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর। এটা ছিল পুরনো পাথরের যুগের সময়। সবই আনুমানিক, মানে কেউ তো এরকম লিখে যায়নি বা বলে যায়নি যে এই সময় থেকে এই সময় পুরনো পাথরের যুগ। আমরা আমাদের সুবিধার্থে বোঝার জন্য এই সময়কালটা ভাগ করেছি। তুমি সমস্ত লেখার আগে এই প্রাচীন ভারতের ইতিহাস বা যখন এই আদিম মানুষের ইতিহাস পড়বো তখন আনুমানিক এই কথাটি ব্যবহার করবে। তাহলে পুরনো পাথরের যুগে ফিরে আসি। আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ থেকে ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর। কি হাতিয়ার কীরকম ছিল? বড় এবং ভারী পাথর, এবড়ো খেবড়ো পাথর। শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। হয়ে গেল। খোলা আকাশের নিচে কখনো বা গুহাতে থাকতো। তাহলে পুরনো পাথরের যুগের মানুষ কোথায় থাকতো? আকাশের নিচে, কখনো বা গুহায়। সবে সবে ওরা মানুষ একটু একটু করে দলবদ্ধ হতে শুরু করেছে, একটু একটু করে এই প্রাকৃতিক দুর্যোগকে
মোকাবিলা করতে শুরু করেছে, বৃষ্টির থেকে বাঁচার জন্য গুহাতে যেয়ে বসে আছে, এই রকম তাহলে পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য। তারপর মাঝের পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000, মাথায় রেখো এইটা সময়কালটা, এই সময়কালটা জানা দরকার। 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ। হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো। তাহলে কি হাতিয়ার তুলনামূলক আগের থেকে আধুনিক হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে, পাথর কি হলো, হালকা ও ধারালো হলো। শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয়। তাহলে যদি বলি পশুপালন, তাহলে কোন সময় শুরু হচ্ছে? আমার শুরু হচ্ছে পশুপালন তোমার মাঝের পাথরের যুগে। বোঝা গেল? তাহলে মাঝের পাথরের যুগে আমার পশুপালন শুরু হয়, পুরনো পাথরের যুগে নয়, কিন্তু মাঝের পাথরের যুগে পশুপালন শুরু হলো। গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু, তখনও স্থায়ী হচ্ছে না, কিন্তু ছোট ছোট শুরু করছে, স্থায়ী হবার দিকে একটু একটু এগোচ্ছে। তারপরে কি, এইবার আমরা চলে আসি আধুনিক পাথরের যুগ, 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ আমাদের নতুন পাথরের যুগ। হাতিয়ার অনেক হালকা ও ধারালো, নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয়, মাটির পাত্র বানানো শুরু হয়। তাহলে এটা দারুণ বৈশিষ্ট্য। তাহলে কি কি আমরা পাচ্ছি, এটা পুরোটা মনে রাখতে হবে। হাতিয়ার অনেক হালকা, নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয়ে যাচ্ছে এবং মাটির পাত্র বানানো শুরু হয়ে যাচ্ছে। একদম দারুণ বৈশিষ্ট্য। যদি নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য দেয় তোমাকে, তাহলে এটা একদম লিখতে হবে। কি কি? হাতিয়ার অনেক হালকা হয়ে গেল, নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয় এই সময়, এবং মাটির পাত্র বানানোও শুরু হচ্ছে নতুন পাথরের যুগে। যাযাবর জীবন ছেড়ে একটা স্থায়ী বসতি বানানো, এইটি খুব এই বৈশিষ্ট্যটি মাথায় রাখতেই হবে, যে যাযাবর জীবন ছেড়ে একটা স্থায়ী বসতিতে স্থাপন শুরু হলো। তাহলে 3টে হয়ে গেল, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগে হাতিয়ার একটু ভারী ছিল, তারপরে আরেকটু হালকা হলো, তারপরে নতুন পাথরের যুগে আরও সুন্দর অ্যাডভান্স হলো। প্রথমে পুরনো পাথরের যুগে আকাশের নিচে বা গুহায় থাকতো, তারপরে কি হলো, তখনও পশুপালন শেখেনি, মাঝের পাথরের যুগে পশুপালন করছে, তারপরে দেখো নতুন পাথরের যুগে পশুপালন করছে আর সঙ্গে কৃষিকাজও শুরু করে দিল। তখন নতুন পাথরের যুগে আবার স্থায়ীভাবে বসতিও শুরু করে দিল। তাহলে নতুন পাথরের যুগ এবং মাঝের পাথরের যুগের যদি পার্থক্য দেয় তোমরা তাহলে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। ছোটো ছোটো করে সময়কাল লিখবে, হাতিয়ার কেমন ছিল সেটা লিখবে, পুরো মাঝের পাথরের যুগে লিখবে এখানে পশুপালন শুরু হয়, নতুন পাথরের যুগে পশুপালন কৃষিকাজ দুটোই শুরু হয়। তাহলে মাঝের পাথরের যুগে কি হচ্ছে, ছোট্ট ছোট্ট বসতি বানানো শুরু হলো, আর নতুন পাথরের যুগে গিয়ে কি হলো, স্থায়ীভাবে বসতি শুরু হলো। এইবার তাহলে এবারে আমরা পরেরটায় চলে যাই, যে মানুষ প্রথম কি করে আগুন জ্বালানো শিখলো। মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখলো বা আগুন দেখলো যে দাবানলের সময়। দাবানল মানে কি, বনে যখন ঝড়ের সময় বা প্রচণ্ড বাতাসে গাছে গাছে ঘষা লেগে যে আগুন লাগতো সেটাকে বলে দাবানল। এই দাবানল থেকেই মানুষ প্রথম আগুন শিখলো বা আগুন সম্পর্কে জানলো। আবার কি বৈশিষ্ট্য, আগুন সমস্ত প্রাণীকে তাদের থেকে দূরে রাখতো, আগুন সবাই ভয় পেত। সেই জন্যে তাহলে কি হলো, দাবানল থেকে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখলো এবং এই আগুনের ব্যবহার সম্পর্কে জানলো। এবং তারপরে কি হলো, এই দাবানলে যে সমস্ত পশুরা তোমার আগুনে ঝলসে যেত সেগুলো খেয়ে পরবর্তীকালে যে আগুনের ব্যবহার সম্পর্কে আরও ভালো করে জানলো। তারপরে দাবানল এবং আগুন সম্পর্কে জানা শুরু হলো। এবার এরপরে একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আগুন মানুষ আবিষ্কার করার ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এলো। এইটি একটি ভালো প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাহলে এবার আমরা কি দেখব, যে আগুন ব্যবহার মানুষের জীবনে কি কি পরিবর্তন নিয়ে এলো। ঠিক আছে, এবার মনে করা হয় যে মানুষ হয়তো এই পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে পাথরে ঠোকা লেগেই প্রথম আগুন জ্বালাতে
বা আগুন জ্বলতে দেখেছিল। দাবানল তো একটা প্রথমে, তারপরে যখন কি করছে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করছে তখন আগুন জ্বালাতে শিখলো। এ দেখো এখানে আছে পড়ছে, মনে হয় মানে এরপর এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় কোনো পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, অথবা কাঠ ঘষে আগুন জ্বালিয়েছিল। এটা কিভাবে মানুষ শিখেছিল সেটা অতটা তো পরিষ্কার করে জানা যায় না, মনে করা হচ্ছে বা অনুমান করা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে হয় পাথরে পাথরে ঠোকা লাগার সময় আগুন জ্বেলেছিল, অথবা কাঠে কাঠে ঘষা লেগে আগুন জ্বেলেছিল। কিন্তু আগুন প্রথম জ্বলতে দেখেছিল সেটা কিন্তু দাবানল থেকে, যে আগুনের যে ভয়াবহতা, যে আগুন সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে, পশু পাখি সব মারা যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে, সেটা কিন্তু দাবানল থেকেই হয়েছিল। এবার ব্যবহার, তাহলে আগুন জ্বালানোর ফলে কি কি হলো? মানুষ হিংস্র পশু থেকে দূরে থাকতে, মানে মানুষ থেকে হিংস্র পশু পাখিরা দূরে থাকতে শুরু করলো। গুহার সামনে মানুষ আগুন জ্বেলে তার নিরাপত্তা সুনিশ্চিত করলো। আর মানুষ আস্তে আস্তে মাংস পুড়িয়ে খাওয়া শুরু করলো। তাতে তাদের জীবনেও অনেক পরিবর্তন এলো, মুখের গঠনেও অনেক পরিবর্তন এলো। ঠিক আছে, সেটা আস্তে আস্তে আমরা আর পড়বো। এই জায়গাটা একটু রেডিং করলে আমরা দেখতে পাবো যে আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষ বাঁচতে আগুন ব্যবহার করলো, পাশাপাশি জীবন্ত এবং পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্যও আগুন ব্যবহার শুরু হলো। তাছাড়াও আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যেসও বদলে দিল। এইটা ভালো করে পড়বে, এইখান থেকে এইটা পুরোটাই খুব সুন্দর। যে তোমাকে যদি বলে আগুনের ব্যবহার মানুষের জীবনে কী কী পরিবর্তন এলো, তাহলে পুরোটাই লিখতে হবে। তাহলে কি কি? একদিকে যেরকম প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে পারলো, তারপরে বিভিন্ন জন্তুর থেকে, বন্যপ্রাণীর থেকে মোকাবিলাতে আগুন সাহায্য করলো। এছাড়াও আদিম মানুষের খাবারের অভ্যেসে পরিবর্তন এলো। এ সময় কাঁচা খাওয়ার বদলে খাবার ঝলসে খাওয়া শুরু হলো, এবং মানুষের ধীরে ধীরে চোয়াল সরু হয়ে উঠল, এবং সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। আরও নানা রকম বদল চেহারায় যেটা দেখা গেল। জোর বাড়ল, আদিম মানুষের শরীরে জোর বাড়ল ও বুদ্ধিরও বিকাশ হলো। তাহলে ছোট ছোট চারটে জিনিস আমরা একবার বলে দিই। কী হলো? যে প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচলো, এক। দুই হলো জন্তুদের হাত থেকে বাঁচছে। তারপরে আগুনে তোমার খাবার অভ্যেস বদলালো, ঝলসানো মাংস খেতে শুরু করলো। এর ফলে মানুষের শরীরে অনেক পরিবর্তন এলো, আদিম মানুষের শরীরে জোর বাড়ল, বুদ্ধিরও বিকাশ হলো। এইভাবে আগুন আদিম মানুষের জীবনে প্রভাব ফেলেছিল। এই যে আমরা তোমাদের এই টুকরো কথাতে আছে লুসি। লুসি হলো একটি বাচ্চা মেয়ের কঙ্কাল। যে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটা জায়গায়, যেখানে 1974 সালে একটি অস্ট্রালোপিথেকাসের কঙ্কাল পাওয়া গেছে একটি ছোট্ট মেয়ের, যার নাম লুসি। তোমরা এটা একটু পড়ে নেবে, যদি পরীক্ষায় লুসি টিকা দেয় তাহলে তোমাকে লিখতে হবে যে কোথা থেকে পেয়েছে, কত সালে পেয়েছে, কোন সময়কার কঙ্কাল, এবং কত বছর আগে, এই যে 32 লক্ষ বছর আগেকার একটি ছোট মেয়ের কঙ্কাল। ঠিক আছে, এবার আমরা ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, হাতিয়ার, জীবনযাপনের নানান দিক, এইটা পড়ব, এবং তারপর আমরা উপমহাদেশের পুরনো পাথরের যুগ সম্পর্কে একটু পড়ব। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশ আমরা আগেও বলেছি, ভারত এবং তার আশেপাশে যে সমস্ত দেশগুলো নিয়ে উপমহাদেশ। এইবার তাহলে আমরা আসি যে আফ্রিকা, চীন এবং জাভায় খুব পুরনো মানুষের কঙ্কাল, হাড়গোড় খোঁজ পাওয়া গেছে। ভারতীয় উপমহাদেশ তত পুরনো মানুষের নজির নেই। সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ এ সময় ভারতীয় উপমহাদেশে এসেছিল বলে ধরে নেওয়া হয়। তাহলে কি আমাদের যে ভারতীয় এবং তার আশেপাশের যে দেশগুলি রয়েছে, যেরকম বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই এই মায়ানমার, এইটা নিয়ে ভারতীয় উপমহাদেশ, এখানে অত পুরনো মানুষের হাড় আমরা পাচ্ছি না যতটা আফ্রিকা, চীন বা জাভাতে পাই। তাহলে কি মনে করা হচ্ছে? আফ্রিকা থেকেই মানুষ মাইগ্রেট করে, বা আফ্রিকা থেকেই মানুষ স্থলভাগের মাধ্যমে এই আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছিল বলে মনে করা হয়। এটা একটু পড়ে নেবে।
এবার আমরা আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগ, মানে এবার পুরনো পাথরের যুগের, মানে আমরা যে যার বৈশিষ্ট্য পেয়েছি তখন হাতিয়ার খুব মোটা, এবড়ো খেবড়ো পাথর, মানুষ সবে সবে গুহাতে বাস করা শুরু করছে বা কেউ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই সময়কার কিছু কিছু নিদর্শন আমরা পেয়েছি। সেই নিয়ে এই উপমহাদেশের কোথায় কোথায় পাওয়া গেছে সেগুলো আমরা একটু দেখব। বলছে হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। যেরকম কর্ণাটকের হুন্সকি, তোমাদের এগুলো ছোটো ছোটো প্রশ্ন আসবে যে কর্ণাটকের হুন্সকি কোন সময়কার, তোমাকে বলতে হবে হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষের নিদর্শন আমরা এখানে পাই। রাজস্থানের দিলওয়ানা, মহারাষ্ট্রের নেভাসাতে এদের প্রমাণ পাওয়া গেছে। আর এইসব, তারপর আর একটু দেখো, এইসব প্রত্নক্ষেত্রগুলির নানা রকম পাথরের হাতিয়ার পাওয়া গেছে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। তাহলে যদি পরীক্ষায় আসে যে প্রায় 30,000 বছর আগেকার মাথার খুলি কোন নদী উপত্যকায় পাওয়া গেছে, নর্মদা উপত্যকায় পাওয়া গেছে, তোমাকে বলতে হবে। এবার এই তারপরে হোমো ইরেক্টাস প্রজাতির যদি জিজ্ঞাসা করে যে কোথায় কোথায় পাওয়া গেছে, তোমাকে বলতে হবে কর্ণাটকের হুন্সকি, রাজস্থানের দিদওয়ানা এবং মহারাষ্ট্রের নেভাসাতে বা নাভাসাতে এগুলো পাওয়া গেছে। ঠিক আছে, এছাড়াও আমরা একটু উপরটা একটু পড়তে ভুল করেছি, ওখানটা দেখে নাও যে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়, এছাড়াও পাকিস্তানের পাটোয়ার মালভূমিতে এবং হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে। এবার সেখানে কী হয়েছে, হাতিয়ারগুলো কীরকম ছিল, এই হাতিয়ারগুলি বেশিরভাগই হাতকুঠুর চপার জাতীয়। এই এই অস্ত্রগুলো নিয়ে একটু শেষে আমরা বলছি। চপার মানে যেটা দিয়ে পশুর ছাড়ানো হতো, আর হাতকুঠার মানে যেটা দিয়ে কাটা হতো। হাতিয়ারগুলি ছিল ভারী এবং নুড়ি পাথরের তৈরি। তাহলে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, আমরা ভারতীয় উপমহাদেশের কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পাটোয়ার মালভূমিতে, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলের পুরনো পাথরের যুগ পাওয়া গেছে। আর এবার হোমো ইরেক্টাস প্রজাতির আমরা এটা আগে পড়লাম যে কর্ণাটকের হুন্সকি, রাজস্থানের মহারাষ্ট্রে এখানে পাওয়া গেছে। তাহলে পরেরটাই আমরা একটু যাই। এই তোমরা টুকরো কথা থেকে হুন্সকি উপত্যকা সম্পর্কে একটু জানবে। আর তারপরে আমরা দেখব যে ভীমবেটকা গুহাচিত্র। তারপরে ওটাতে ভীমবেটকা মধ্যপ্রদেশের ভোপালের কিছু দূরে বিন্ধ্য পর্বতের গা বেয়ে নির্জন জঙ্গল। 1875 খ্রিস্টাব্দে ভীমবেটকাতে তোমার যে দেয়াল চিত্র সেগুলো আবিষ্কার হয়, যেগুলো আমাদের ভারতীয় ইতিহাস এবং প্রাচীন ভারতের ইতিহাস একটা বিশেষ যে এর দাবি রাখে। এবার ভীমবেটকা সম্পর্কে তোমরা যেটা লেখা রয়েছে এটা একটু দেখে নেবে। ভীমবেটকা তার দেয়াল চিত্রের জন্য বিখ্যাত। কোন সময় থেকে সেটা দেখে নাও। এই গুহাগুলি পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে এই গুহাতে। তাহলে কোন সময় থেকে, পুরনো পাথরের যুগ থেকে আদিম মানুষেরা এখানে থাকতে শুরু করে। এবার এখানে বিভিন্ন দেয়াল চিত্র রয়েছে। এবার কী কী আঁকা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বলছে দেখো, কারো কারো মুখোশ, হাতে পায়ে গয়না, অনেকের সঙ্গে কুকুর দেখা যায়। ছবিগুলি সবুজ এবং হলুদ রং ব্যবহার করা হয়েছে। বেশি দেখা যায় সাদা এবং লাল রং। তাহলে ঠিকা হিসেবে ভীমবেটকা খুব ভালো করে পড়ে নেবে। হুন্সকিটা আমরা আগে পড়েছি। এবার এখান থেকে এবার মানুষ যে আস্তে আস্তে বসতি স্থাপন করছে, মানুষ আগে তাহলে গাছের ছাল পড়তো, তারপর আস্তে আস্তে যে পশু শিকার করার পর থেকে পশুর চামড়া তাদের কী হিসেবে ব্যবহার করে, পোশাক হিসেবে ব্যবহার করে। এই দেখো এই জায়গাটা যেটা দাগ দেওয়া রয়েছে সেটা দেখো, যে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন এবং কষ্টের। দল বেঁধে তারা পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত।
প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচায় পশুর চামড়া, গাছের ছাল পরতো। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। আমরা এতক্ষণ আমাদের উপমহাদেশে পাথরের যুগের প্রথম অংশ, যে তোমার এই হলো উপমহাদেশের পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য পড়লাম। এবার উপমহাদেশে আমরা যেটা পড়ব সেটা হলো মাঝের পাথরের যুগ। এই দাগ দেওয়া যেগুলো আছে সেগুলো দেখো, যে আমরা সময়কালটা আগেই পড়েছি, যে মাঝের পাথরের যুগের সময়কালটা কত, এ দেখো আনুমানিক 10,000 অব্দ নাগাদ উপমহাদেশে আবহাওয়া, মানে 10,000 থেকে আমরা পুরোটা আগে সেটা দেখেছি। এবার কিছু বৈশিষ্ট্যটা এখানে দেখব কি বলছে। এরপর মাঝের পাথরের যুগ আরও উন্নত হাতিয়ার বানানো হতে থাকে, সেটা আমরা বৈশিষ্ট্য হিসেবে পড়েছি। তারপরে আসছি আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ উপমহাদেশে আবহাওয়া গরম হতে শুরু করে, ফলে আগের থেকে গরম আবহাওয়ায় মানুষ থাকার জন্য ভালো পরিবেশ লাভ করে, এবং মাঝের পাথরের যুগের ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো। তার ফলে হাতিয়ার ধরতে সুবিধে হতো। উত্তরপ্রদেশের মহাজদা, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে এই যুগের হাতিয়ার পাওয়া গেছে। আর উত্তরপ্রদেশের সরাই নহর রায়, এই দুটিতে ধারালো ছুরি পাওয়া গেছে। তাহলে এইটা কি হলো, যে আমরা আগে যে পড়েছি যে মাঝের পাথর যুগের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আবার আলোচনা করা হচ্ছে। তার সঙ্গে কোথায় কোথায় ভারতীয় উপমহাদেশে বা আমাদের ভারতে কোথায় কোথায় এই জিনিসগুলো বা এই স্থানগুলো রয়েছে। তাহলে এই যে পরবর্তীকালে ডিসকাশনটা, এর বৈশিষ্ট্যটাই ছোট করে আগে দেওয়া রয়েছে। আগেরটাই যদি আমরা পড়ে নিই তাহলে এটা পড়া হয়ে যাবে। এবার আমরা একটু দেখে নিই উপমহাদেশের নতুন পাথরের যুগ। সেই নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য আমরা আগে পড়েছি, যে এখানে পশুপালনের পর কৃষিকাজ শুরু হলো, মানুষ স্থায়ীভাবে বসতি করতে শুরু করলো, এবং এরপরে কৃষিকাজ শুরু হলো। এবার যে প্রশ্নটা আসবে, যে কৃষিকাজের ফলে মানুষের জীবনে যে পরিবর্তনগুলো এলো, এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে, যে কৃষিকাজের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন হলো। যেই বড় পরিবর্তনটা এলো, মানুষ খাবারের জন্য আর ঘুরে ঘুরে বেড়াতে হলো না, একই জায়গায় সারা বছরের খাবার পেয়ে গেল, এবং তার সাথে সাথে তাদের কি হলো, যে খাবার যে চিন্তাটা ছিল সেটা দূর হলো। এবার পশুপালনও, যেহেতু পশুদের খাবারের জন্য আর জায়গায় জায়গায় ঘুরতে হলো না, একই জায়গায় পশুপালনও শুরু হয়ে গেল, এবং মানুষ স্থায়ীভাবে বসতি শুরু করলো। এরপর থেকেই মানুষের জীবনে উন্নতি আরও বেশি করে, জিনিসপত্রের চাহিদা থেকে শুরু করে সমস্ত কিছুতে একটু একটু করে উন্নততর জীবনযাপনের দিকে মানুষ এগিয়ে গেল। এই করতে গিয়ে মানুষ যেটা হলো, যে মানুষ সংস্কৃতিবান হলো, যেটা আমরা পরে দেখব, যে সংস্কৃতিবান। এই দেখো, মানুষ সংস্কৃতি, যখন খাওয়া পড়ার চিন্তা দূর হয়ে গেল, পশুপালন যখন নিশ্চিত হয়ে গেল, পশুদের খাবার নিয়ে যখন ভাবতে হলো না, তখন মানুষ কি বিভিন্ন রকম সাংস্কৃতিক বিষয়ের দিকে যেরকম যেতে শুরু করলো, যেরকম নাচ গান, পোশাক, শিল্প, সাহিত্য প্রভৃতির দিকে মানুষের সময় পেল, এবং মানুষ সেই দিকে এক ধাপ এগোলো। এখানে একটা ছোট্ট জিনিস আছে, যেটা আমাদের দিয়েই চ্যাপ্টারটা শেষ হবে, যে আদিম মানুষেরও সংস্কৃতি ছিল। পরবর্তীকালে মানুষ যত উন্নত হচ্ছে, সংস্কৃতিরও তত উন্নতি হচ্ছে। এবার এই সংস্কৃতির থেকেই পরপর জিনিসপত্রগুলো ডেভেলপ করতে শুরু করলো এবং এগোতে শুরু করলো। আর এই সংস্কৃতির কারণেই মানুষ যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখল। এবং তাহলে পুরো বিষয়টি আমরা এখানে শেষ করছি। আর ছোট ছোট করে পড়ানোর সাথে সাথে আমরা একটু একটু করে রিভিশন করেছি। তাহলে এই ক্লাসটা এটুকুই।